ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না, আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন। দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক আজকের বাংলা এবং নিউজ টুডে যৌথ প্রযোজনায় আজকের মুক্ত আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইফতেখার হোসেন। আমার সাথে উপস্থিত আছে আজকে নিউজ টুডের বার্তা সম্পাদক সাইদুর রহমান সাকিব। আজ আমরা মুক্ত আলোচনায় মূল উল্লেখযোগ্য বিষয় জুলাইয়ের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদি, যিনি গতকাল রাত আনুমানিক 10টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, যিনি গত সপ্তাহে জুমার নামাজের পর রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যায়। আমরা শেষ পর্যন্ত শরীফ ওসমান হাদিকে আর পেলাম না, তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার না ফেরার দেশে যাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হওয়ার সাথে সাথেই জুলাইয়ের এই যোদ্ধার এই নির্মম মৃত্যু তার সহযোদ্ধারা সহজেই মেনে নিতে পারেনি। রাতেই তারা সকলেই বিক্ষোভ করে, রাজধানী সহ সারা দেশে বিভিন্ন জায়গায় তারা তাদের মনের ভিতরে যে একটা ক্ষোভ ছিল সেই বিষয়ে তারা জানান দেয়। রাজধানীতে ব্যাপক অবরোধ করে, হাদি হত্যার বিচারের দাবিতে তারা সকলেই রাজপথ অবরোধ করে। তারই প্রদীয়মান চট্টগ্রামেও রাজপথ অবরোধ করেছিল এবং ব্লকেট কর্মসূচি পালন করেছিল জুলাইয়ের এই যোদ্ধা শরীফ ওসমান হাদির সহযোদ্ধারা। সেই সংবাদ সরাসরি মাঠে থেকে প্রচার করেছিলেন আমাদের এই সহকর্মী নিউজ টুডের বার্তা সম্পাদক সাইদুর রহমান সাকিব। আমরা তার কাছ থেকে জেনে নেব যে সরাসরি তিনি আসলে কি দেখেছেন, কি অনুভব করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ কতটুকু নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত রাখতে পেরেছেন এবং এই পর্যন্ত চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ কি আপডেট তা আমরা সাইদুর রহমান সাকিবের কাছ থেকে জানবো। ধন্যবাদ ইফতেখার ভাই আপনাকে। গতকাল রাত 10:30টার সময় যখন হাদির মৃত্যুর ঘটনাটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপর থেকে কিন্তু সারা দেশের মধ্যে চট্টগ্রামে উত্তাল হয়ে পড়ে। তখন আমিও সংবাদ সংগ্রহের জন্য মাঠে নামি। সর্বপ্রথম তারা রাস্তায় অবস্থান নিয়েছিল চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকাতে। এরপরে 2 নম্বর গেট এলাকায় তারা রাস্তার দুপাশে ব্যারিকেড দিয়ে বিক্ষুব্ধ জনতা এবং ছাত্রজন যারা ছিল তারা আন্দোলন করেছিল এবং হাদি হত্যার সাথে জড়িত যারা, তাদেরকে বিচারের দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিল এবং আইন উপদেষ্টা, তাদের ব্যর্থতা দাবি করে তাদেরকে মানে তাদেরকে তাদের দায় করে তারা যেটা দাবি করেছিল যে এই দায় রাষ্ট্রের এবং তারা কেন আসলে হাদিকে হামলা যারা করেছে তাদেরকে কেন আটক করতে পারেনি, সেই ক্ষোভ থেকে আসলে তারা রাস্তায় নেমেছিল। এবং রাস্তার 2 নম্বর গেটের আশেপাশে আমরা যখন গিয়ে দেখেছি যে রাস্তা ব্যারিকেড দিয়েছিল এবং এরপর ওখান থেকে আন্দোলন করতে করতে এক পর্যায়ে তারা চট্টগ্রামে সাবেক শিক্ষা মন্ত্রী যিনি ছিল মহবুবুল হাসান নোফেল, তার বাড়িতে তারা ঘেরাও করে এবং ওখানে বিক্ষুব্ধ জনতারা তারা বাড়ির সামনে আগুন দিয়েছিল। এরপরে পুলিশের পক্ষ থেকে একটা টিম দ্রুত এসে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয়। এই ছিল 2 নম্বর গেটের পরিস্থিতি। এরপর 2 নম্বর গেট থেকে হঠাৎই আবার আরেকটি গ্রুপ ঘোষণা দেয় যে তারা ইন্ডিয়ান হাই কমিশনার, সহকারী হাই কমিশনার যে কার্যালয়টি রয়েছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত। সাকিব, আমি এখানে একটু আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, হাদিকে গুলি করার পর যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণমাধ্যম কর্মীরা সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, করা হয়েছিল, তখন তিনি আলু এবং পেঁয়াজের কথা বারবার আলু এবং পেঁয়াজের কথা, দর্শক বিষয়টা খুব ভালোভাবে দেখবেন, আলু এবং পেঁয়াজের কথা বলছিলেন। আসলে আপনি এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব বিরূপ মন্তব্য দেখেছি আমরা। আসলে এইটা মাঠ পর্যায়ে যে এই যে জুলাইয়ের যারা ফাইটার, জুলাইয়ের যারা যোদ্ধা বা জুলাই যোদ্ধা, তারা এই জিনিসটার কারণে কতটুকু মাঠ পর্যায়ে অ্যাগ্রেসিভ
আক্রমণাত্মক ছিল? আপনি তো মাঠ পর্যায়ে ছিলেন, আসলে বলুন এই বিষয়ে। মূলত ওই সেদিনের যে হাদির উপর হামলাকারীদের পরে সংবাদ কর্মীদের সাথে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি প্রেস ব্রিফিং করেছিলেন, সে সময় সাংবাদিকরা আসলে তাকে প্রশ্ন করেছিল যে এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু সেই বিষয়টা তিনি এড়িয়ে গেলেন। কি কেন, কি অদৃশ্য কারণ সেটা আমি জানি না। তবে তিনি সেই বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেটা রাষ্ট্রের স্বরাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত দায়িত্ব কিন্তু ওনার উপরে পড়ে। সেই জায়গা থেকে যদি তিনি আসলে তার মন্তব্যটা আসলে দেশবাসী বা তার সহযোগিতা সহজেই নিতে পারেন যে তিনি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করা অবস্থায় তিনি এই বিষয়টা এড়িয়ে গিয়ে তিনি পেঁয়াজ আলোর দিকে আসলে জাতি এবং তার সহযোগিতাকে ঠেলে দিয়েছে, যেই কারণে আসলে ছাত্র জনতা কিন্তু আরো একটি ক্ষোভের বিষয় কিন্তু ওই জায়গাতে সৃষ্টি হয়েছিল, যা স্বরাষ্ট্র উপদেষ্টার উপর থেকে, যেটা আপনারা এবং দেশবাসী এবং ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা নিয়ে খুব আলোচনা ঝড় উঠেছে। তারপর আপনি যখন বলছিলেন যে ২ নম্বর গেটের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেলের বাসভবনের পর থেকে একটি ছাত্র জনতার একটি গ্রুপ খুলশির দিকে ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ে ঘেরাও করে, ওইখানের পরিস্থিতি কি ছিল? আসলে কি দেখেছিলেন আপনি সরাসরি? রাত 11টা, 11:30টার পরেই তারা ২ নম্বর গেট এলাকায় নফেলের বাসভবনের সামনে যে আগুন দিয়েছিল এবং আন্দোলন ভাঙচুর করার চেষ্টা হচ্ছে, পুলিশ তাদের ওখান থেকে সরিয়ে দেওয়ার পরে তারা আবারও ২ নম্বর গেটে অবস্থান নেয়। এরপরে আস্তে আস্তে সেখান থেকে সরে গিয়ে তারা জিসি মোড়ের দিকে অগ্রসর হয়। ওখান থেকে তাদের বেশ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কিন্তু তারা আন্দোলনে নেমেছিল, যে হাদি হত্যার সাথে জড়িত যারা, তাদের মূলত ইন্ডিয়ান সহকারী হাইকমিশনারের কার্যালয়ের ক্ষোভটা হচ্ছে তারা যেমনটা মনে করছে আসলে যে হাদি মূলত যেটি কারণে তিনি আলোচনায় এসেছিল, যে আপনারা জানেন যে তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি নির্বাচনে করতে করার জন্য দাঁড়িয়েছিল এবং পাশাপাশি তিনি কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের বিদ্বেষী কিছু মন্তব্য করেছিল। তার কারণে কিন্তু তার সহযোদ্ধারা মনে করছে কিন্তু ভারতের পক্ষ থেকে তার যে হামলার পিছনে একটা সহযোগিতা বা হাত রয়েছে। এবং ভারতে স্বাভাবিকভাবে আপনাকে যদি একটু বলতে চাই, আমরা যদি সাধারণ মানুষ বা দেশের গুরুত্বপূর্ণ কোনো পর্যায়ের ব্যক্তি যদি ভারতে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের নানা পাসপোর্ট, ভিসা, নানা ধরনের জটিলতা কিন্তু পেরোতে হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনি, খুনি বা যারা হামলাকারী তারা কিন্তু সহজে ভারতে উঠতে পারে। এই বিষয়টা কিন্তু আপনি এই ক্ষোভের জায়গাটা কিন্তু মানুষ ওইখান থেকে আসছে, যে সাধারণ একটা মানুষ যদি একটা দেশে প্রবেশ করতে হয়, তাহলে তার আপনি এয়ারপোর্ট বলেন বা ভারতে প্রবেশের যেসব রাস্তাগুলো, সেখানে কিন্তু নানা ধরনের জটিলতা আপনাদের পোহাতে হবে। সহজে কিন্তু আমি চাইলে ঢুকতে পারবো না। চিকিৎসার ক্ষেত্রে হোক, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা ভ্রমণের ক্ষেত্রে হোক, আপনার থেকে বিভিন্ন বৈধ কাগজপত্র এবং ভিসা জটিলতা পেরিয়ে তারপর আপনি ভারতে প্রবেশ করবেন। কিন্তু খুনিদের ক্ষেত্রে তারা কিছু করেই ভারতে চলে যেতে পারে এবং ভারত তাদেরকে সহজেই আশ্রয় দিয়ে, যে ভারতে একটা বর্ডার ক্রস করে তারা যে আশ্রয় পাচ্ছে, এটা কেন সম্ভব, এটা কিভাবে হচ্ছে? সেই কারণে কিন্তু ছাত্র জনতা ওই বিষয়টাকে নিয়ে এই যে ভারতের বিষয়ে একটি খুবের আগ্রাসন তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, যার কারণে তারা গতকাল হাদির মৃত্যুর পর থেকে স্বাভাবিকভাবে তাদের যে ক্ষোভ, তাদের যে ভালোবাসার মানুষটি, তাদের সহযোদ্ধার মৃত্যুটা তারা সহজে মেনে নিতে না পেরে তারা ধীরে ধীরে চট্টগ্রাম সহ সারা দেশে এইভাবে সড়ক অবরোধ করেছে এবং বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ধরেন তাদের আবেগের বা ক্ষোভের জায়গায় বহিঃপ্রকাশ তারা করেছে। এবং ঠিক তেমনি তারা ভারতীয় চট্টগ্রামে যে খুলশিতে অবস্থিত ভারতীয় হাইকমিশনার, সহকারী হাইকমিশনারের যে কার্যালয়টি রয়েছে, এবং সম্ভবত উনি এটা ওনার বাসভবনের সামনেই তার অবস্থান নিয়েছিল। তবে ভেতরে কোনো ধরনের তারা ভাঙচুর বা হামলা করতে পারেনি, যেহেতু পুলিশের কঠোর অবস্থান ছিল। ঘটনাস্থলে খুলশি থানার পুলিশ এবং চট্টগ্রাম সিএমপি মেট্রোপলিটন পুলিশের যে একটা বিশেষ টিম, যারা এএসএফ বলে, তাদের একটি বিশেষ ফোর্স কিন্তু ওখানে রাখা হয়েছে, অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে, যাতে কোনো ধরনের ভারতীয় সহকারী হাইকমিশনের যে কার্যালয়, সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা হামলা করতে না পারে। পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছিল। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে দেখেছিলাম আমরা বিভিন্ন। আসলে কি আটক করা হয়েছিল বা তাদের কাউকে সম্ভবত ওই স্থান থেকে 10 থেকে 12 জনকে আটক করা হয়েছিল এবং ওই ঘটনায় কিন্তু 2 জন পুলিশ সদস্য এবং 2 জন আন্দোলনকারী আহত হয়েছিল। ঘটনাটি ঘটেছিল রাত যত গভীর হচ্ছে 12টা-1টার পরে গিয়ে একটি গ্রুপ কিন্তু তারা আন্দোলনের পর্যায়ে অবস্থান নিয়েছিল এবং আন্দোলন বেশ কিছু স্লোগান দিয়ে তার একটা গ্রুপ চলে যায়, এভাবে আরেকটা গ্রুপ আসতে থেকে মধ্যখানে 20-30 জনের একটা গ্রুপ হঠাৎই এসে সেখানে অবস্থান নেয় ভারতীয় হাইকমিশনের কার্যালয়ে ঠিক রাস্তার অপোজিটে খুলশি এলাকায়।
তখন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ছিল। হুট করে তাদের মধ্যখান থেকে কিছু ব্যক্তি ভারতীয় হাই কমিশনের যে কার্যালয় বা বাসভবন রয়েছে সেটির মেইন যে মূল ফটক রয়েছে সেটিকে কেন্দ্র করে দুই একটি ইট পাটকেল ছুটতে থাকে। ঠিক এই সময় থেকেই ঘটনার সাথে সাথে মুহূর্তে শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল সেটি বিক্ষোভটি এবং রণক্ষেত্রে পরিণত হয়। এরপরে তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে, যেহেতু একটি ভারতীয় হাই কমিশনের সরকারি হাই কমিশনের কার্যালয় এটি গুরুত্বপূর্ণ একটি স্থাপনা বা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটিকে রক্ষা করা অবশ্যই পুলিশের দায়িত্ব। সেক্ষেত্রে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেই পুলিশটা তাদের আত্মরক্ষার্থে এবং ভারতীয় হাই কমিশনের কার্যালয়টি রক্ষা করার জন্য পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ার শেল ছুটতে থাকে। আচ্ছা, আপনি যেহেতু ঘটনাস্থলে ছিলেন, আপনার কি মনে হয়েছে যে এখানে আসলে শিক্ষার্থী বা ছাত্র জনতার আন্দোলন বা ছাত্র জনতার বিক্ষোভের মাঝখানে কোনো তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে এখানে কোনো মব কিংবা কোনো ধরনের অন্যায় কিংবা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল বলে আপনি কি কোনো কিছু অনুধাবন করতে পেরেছিলেন? বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে বিষয়টি তো ফুটে উঠেছে। আমি তো গণমাধ্যম কর্মী, আমরা আসলে নির্ধারিতভাবে বলতে পারছি না আসলে কেউ করেছে কিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনিও বিশেষ করে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে কথাগুলো উঠছে যে আসলে কালকে সারা দেশে যে ঘটনাটা হয়েছিল সব ঘটনার পেছনে তৃতীয় একটি পক্ষ কাজ করছে, এমনটি তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছে। আবার অনেকেই বলছে হয়তো বা তাদের যে সহযোদ্ধার মৃত্যুটা আসলে তারা সহজেই মেনে নিতে পারে, সেই ক্ষোভ থেকে হয়তো বা তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে, অথবা তৃতীয় পক্ষের হাত বা ইন্ধন থাকতেই পারে এই ধরনের একটি ঘটনাকে দেশের পরিস্থিতি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে কোন ধরনের একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য হয়তো তৃতীয় পক্ষ কাজ করতে পারে, এমনটি অনেকে মনে করছে। আবার সাধারণভাবে একটি পক্ষ মেনে নিচ্ছে যে সাধারণত তাদের যে সহকর্মী মৃত্যু কিন্তু তারা সহজভাবে মেনে নিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে। বিভিন্ন জায়গায় কিন্তু সহজে এবং শান্তিপূর্ণভাবে তারা ব্লকেট কর্মসূচি পালন করেছিল। কিন্তু ২ নম্বর গেটের বিষয় থেকে খুলশিতে যে ঘটনা ঘটছে সেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল। পুলিশ আসলে বিষয়টি কল্পনা করতে পারে না যে তারা এভাবে হুট করে কিছু মুহূর্তের মধ্যে পুলিশকে এবং ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয় থেকে ইট পাটকেল নিক্ষেপ করবে। সেটি নিবৃত্ত করার জন্য পুলিশ বাধ্য হয়ে এক প্রকার ফাঁকা গুলি ছুটতে বাধ্য হয়েছে এবং তাদের ছত্রছায়া করার জন্য অলিগলিতে তারা ঢুকেছিল। সেখান থেকে বের হয়ে কয়েকটি গ্রুপে তারা আবার পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। পুলিশও তাদের নিবৃত্ত করার জন্য ফাঁকা গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করেছিল। সর্বশেষ এই রণক্ষেত্র চলেছিল প্রায় সারা রাত। আপনার খুলশি আমবাগান যে ভার্সিটি ইউনিভার্সিটির যে গলিটা ছিল সেখান থেকে বিভিন্ন ধরনের পুলিশের কয়েকশো ফোর্স এবং পরে সেনাবাহিনীও এসে খুব শক্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। কালকে যদি কঠোরভাবে পুলিশ ওই জায়গাটায় নিয়ন্ত্রণ করতে না হতো তাহলে বড় ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল ভারতীয় হাই কমিশনের কার্যালয়ের সামনে। যেহেতু এটি অন্য একটি দেশের একটি মুখপাত্র, যেহেতু এখানে তার বাসভবন, সেক্ষেত্রে তাহলে আমরা সব ক্ষেত্রে কেন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা পুলিশকে এভাবে ঘটনা হাতে দমন করতে দেখি? সেটি আপনার বিবেচনায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি আপনার মন্তব্য? আসলে আমরা কালকেও দেখেছিলাম যে মুহূর্তে পুলিশ চাইলে কিন্তু সবকিছু সম্ভব। পুলিশ চাইলে যে ধরনের হত্যাকাণ্ডগুলো হচ্ছে, যে ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে দেশের মধ্যে, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী চাইলে কঠোরভাবে বিষয়টি দমন করতে পারে। কিন্তু পুলিশ কেন সেটা পারছে না? সেটি কি তাদের কি স্বাধীনতা দেওয়া হচ্ছে, বা পুলিশ কি কোনো কারণে তারা বায়াসড হচ্ছে বা জিম্মি হয়েছে, সেটি কিন্তু তারাই হয়তো বা রাজনৈতিক যারা বিশ্লেষক তারা জানতে পারবে যে পুলিশের কেন এই জায়গাতে ফ্রিডমলি কাজ করতে কেন বাধা। বিষয়টি এখন আসলে দৃশ্যমান নয়, কিন্তু পুলিশ দ্বারা আসলে সম্ভব। জি, এক্স্যাক্টলি। যে পুলিশ কালকে কিন্তু এই ঘটনাটা অনেক একটি ভিন্ন রূপ নিতে পারতো, বড় কোনো বিশৃঙ্খলা হতে পারতো, কিন্তু পুলিশ মুহূর্তেই জিনিসটি কিন্তু সমাধান করেছে। পুলিশের রাতে আবার আমাদের মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার মহোদয় তিনিও কিন্তু রাতে সরাসরি গিয়েছিল এবং ওই জোনের ডিসিও উপস্থিত ছিল এবং তাদের সমন্বয়ে জিনিসটি খুব দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে ছত্রভঙ্গ করেছিল এবং পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল এবং ভারতীয় সহকারী হাই কমিশনের যে কার্যালয় সেটি সম্পূর্ণ নিরাপদ এবং তারা সেফ করে রেখেছিল, যাতে কোনো ধরনের কেউ এই কার্যালয়ে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেজন্য কিন্তু তারা কঠোর হাতে কালকে বিষয়টি দমন করেছিল এবং আইন শৃঙ্খলা যাতে অবনতি না হতে পারে তারা কিন্তু এটি পালন করেছে। তাহলে রাজধানীতে দেশের দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার, এই দুটি পত্রিকা অফিসে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো,
কিভাবে আগুনে পুড়ে সকাল হতে হতে সব ছাই হয়ে গেল? আইন শৃঙ্খলা বাহিনী তখন কোথায় ছিল? আপনার কি মনে হয় একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসেবে আপনার অনুভূতি কি? আপনার অনুভূতি থেকে আপনি কিছু বলুন। এই জায়গায় আসলে বলতে গেলে কেন হয়েছিল সেটির ব্যাখ্যা তো আমার পক্ষে নাই, যেহেতু দেশের আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী এবং যারা রাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে তারাই বলতে পারবে বিষয়টি ভালোভাবে, যে কেন চাইলে এই দুইটি গণমাধ্যমের হাউসগুলোকে রক্ষা করে যাইতো, কেন রক্ষা করা গেল না সেটি জবাব তাদের কাছে থাকবে। জনগণই বুঝতে পারবে যে আসলে কেন এই ধরনের সৃষ্টি হলো, কেন। আর হাদি কিন্তু কখনো হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটা তুলছেন, দর্শক আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি, যিনি কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, যাকে আমরা হারিয়েছি গতকাল, তিনি কখনো এই মব কালচারের পক্ষে ছিলেন না। তিনি সব সময় মব কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলে গিয়েছেন। এই মব কালচারটাকে শেষ করতে চেয়েছিলেন, যেখানে সেখানে মানুষ জড়ো করে অত্যাচার, নির্যাতন, কিংবা কাউকে ধোলাই, কিংবা কারো উপর টর্চার, এই জিনিসগুলোর বিরোধিতা করেছিলেন। কিন্তু আজ তারই মৃত্যুর পর, তারই মৃত্যুর খবরটাকে কেন্দ্র করে সারা দেশে একটি মব কালচার তৈরি করা হচ্ছে। আমার মনে হয় যারা শরীফ ওসমান হাদিকে ধারণ করতে চায় তাদের আসলে শরীফ ওসমান হাদি সম্পর্কে কিছুটা হলেও জানা দরকার। তারা যদি শরীফ ওসমান হাদি সম্পর্কে কিছুটা হলেও ধারণ করতে পারে তাহলে তারা এই অরাজকতা করবে না। আর অরাজকতাটা যদি কোনো অন্যায়কারী করে থাকে তাহলে তারা অবশ্যই তৃতীয় পক্ষ, তারা অবশ্যই সুযোগ নিচ্ছে, তারা অবশ্যই একটি ধ্বংসের পথ তৈরি করে দিচ্ছে। কোনো গণমাধ্যম আক্রান্ত হোক এটা আমরা চাই না, কোনো গণমাধ্যম কোনো প্রতিষ্ঠান আক্রান্ত হোক সেটা আমরা চাই না। শরীফ ওসমান হাদি নিজের মুখেই বলেছেন, তার কথাগুলো সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবার হাতে হাতে, সবার মোবাইল খুললেই দেখা যাচ্ছে। তিনি নিজে বলেছেন, প্রথম আলো, রেল স্টার যদি এরকম গণমাধ্যম যদি দেশে থেকে থাকে তাহলে আরো 10টা কেন প্রোভাইড করা সম্ভব হচ্ছে না। আরো প্রোভাইড করা হোক, আরো তৈরি করা হোক, আরো প্রথম আলো ক্যাটাগরি, আরো গণমাধ্যম তৈরি হোক, ডেইলি স্টার ক্যাটাগরি, আরো সংবাদ মাধ্যম তৈরি হোক। কেন তৈরি হচ্ছে না? কেন এই দুইটা সংবাদ মাধ্যমের উপরই বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সংবাদ নির্ভর সবাইকে নির্ভর হয়ে থাকতে হচ্ছে? উনি তো কখনো এই কালচারটা, ওনার শরীফ ওসমান হাদিকে করলে আসলে এটা আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। হয়তো প্রথম আলো কিংবা ডেইলি স্টারের অনেক এমন কার্যক্রম থাকতে পারে গত 15-16 বছর। আসলে ওই জায়গাটিতে একটি বিষয় যোগ করতে, যে গণমাধ্যম কর্মীদের মালিক পক্ষের প্রতি তাদের এটা খুব থাকতে পারে, কিন্তু সেখানে যারা কর্মরত সাংবাদিক, চিত্র ধারক, যা ফটোগ্রাফার যারা তাদের প্রতি আসলে যারা মব সৃষ্টির কালকে এ ধরনের কার্যক্রম করেছে তারা কিন্তু সেখানে সাফারার কিন্তু হয়েছিল, ভুক্তভোগী হয়েছিল। কিন্তু ওইসব সাংবাদিকরা যারা মাঠে ঘাটে এবং জুলাই আন্দোলনের সময় এই সকল যোদ্ধাদের গল্প সঠিক তথ্যগুলো দিয়ে সংবাদ প্রকাশ করেছিল, সেই সংবাদ কর্মীরাই কিন্তু গতকালকে সাফারার ছিল, যারা রাতভর সংবাদ প্রকাশ করার জন্য রাতের বেলা কেউ হয়তো পরিবারকে ছেড়ে, যারাই ছিল তারা তো অবশ্যই পরিবারকে ছেড়েই ছিল ওখানে, নিজের পেশাগত দায়িত্ব পালনের জন্য ছিল। কিন্তু এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। অনেকে হয়তো জীবন রক্ষা করতেও অনেকের কষ্ট হয়ে গিয়েছে। আমরা সেখানে ছিলাম না, কিন্তু আমরা আমাদের অনেক সহকর্মী, আমার অনেক ভাই, অনেক সিনিয়র অনেকেই আছেন, আমরা তাদের কাছ থেকে খবরাখবর পাচ্ছি। প্রথম আলো, ডেইলি স্টারের অনেক হয়তো এজেন্ডা থাকতে পারে, অনেক হয়তো ব্যক্তিগত ইস্যু থাকতে পারে, আমরা সেসব সেটি থাকলে সেটি সম্পূর্ণ তাদের মালিক পক্ষে, কিন্তু সেখানে যারা মালিক পক্ষে কর্মরত সাংবাদিকদের এই ক্ষেত্রে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের যে ভুক্তভোগী গতকাল রাতে, এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় না শরীফ ওসমান হাদি বেঁচে থাকলে এমন কোনো ঘটনা তিনি মেনে নিতেন, বা তার আদর্শ লালন করলে কেউ এই জিনিসটা মেনে নিত, এটা মনে হয় না। সাকিব, তাহলে গত 12ই ডিসেম্বর
জুমার নামাজের পরেই শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে গিয়েছিল সেই দুর্বৃত্তরা। তাকে আসলে কিভাবে কারা আক্রমণ করতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক কথাই আসে, বিদেশি আওয়ামী শক্তির লীগের একটা সংগঠন। হাত করেছে, কেউ বলে আওয়ামী লীগ করেছে, কেউ বলে বিদেশি, বিভিন্ন দিকে তীর উঠছে, কিন্তু এক্সাক্ট যে আসলে কিন্তু মূল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল কে তাদেরকে করেছে আসলে ভেরিফাই করতে পারেনি এখনো এবং পড়াশোনা, এবং তাদেরকে আটকও করতে দেখা পারেনি। যাচ্ছে এই জিনিসটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি বলছেন সরাসরি মাঠ পর্যায়ে, আপনি সংবাদ সংগ্রহ করে এসে বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে কেন সেটা হচ্ছে না, সেটা তারাই আসলে ভালো বলতে পারবে যারা এটা করতে পারছে না। তো হাদি গুলিবিদ্ধ হলো, আজকে এতগুলো দিন, 7-8 দিনের মতো হয়ে গেল, কিন্তু আসলে কোনো রেজাল্ট কি আমরা, জনগণ কি আসলে কোনো কিছু জানতে পেরেছে, বা হাদির সমর্থকেরা কি কোনো কিছু জানতে পেরেছে? ঢাকা 8 আসনে যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন, তার জন্য যারা পথ চেয়েছিলেন, তার জন্য যারা, এবং এই ঘটনায় কি আসলে কতদিনের মধ্যে বিচার হবে বা তাদেরকে আটক করা যাবে কিনা সেটির কোনো সঠিক সুরাহা কিন্তু পাওয়া যায়নি। তাহলে সাকিব, যেখানে একজন নির্বাচনেরই একজন প্রার্থীর কোনো নিরাপত্তা নেই, সেখানে নির্বাচনটা কি আসলে নিরাপদ? নির্বাচন, আপনি যেটা বলতে চাচ্ছেন, নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা দেশে, সেটি আইন শৃঙ্খলা বাহিনীর বরাতে আমরা বারবার শুনেছি যে তারা তো বলছে যে বিষয়টি তারা নির্মূল করার কাজ চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিষয়ে কাজ করছে এবং তারা একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সেই কারণেই দেশের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু কঠোরভাবে কাজ করছে বলে তাদের বরাতে আমি জানতে পেরেছি। কিন্তু যেটি বিষয়টি তারা যদি কাজ করে থাকে, তাহলে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি হাদি যিনি প্রার্থী ছিল তার উপর সরাসরি একটি গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে এবং তিনি ইন্তেকালও করেছেন। তাহলে এই যে একজন প্রার্থী মারা গেল এবং এর আগেও বেশ কিছু খুনের ঘটনা কিন্তু ঘটেছে। বিশেষ করে চট্টগ্রামে গত 1.5 বছরে আনুমানিক 35টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে 22টি রাজনৈতিক বলেন কিংবা চাঁদাবাজি কিংবা অরাজনৈতিক, কিন্তু সেখানে অস্ত্রের ব্যবহার, দলীয় ক্ষমতার প্রদর্শনের ক্ষেত্রে বা ক্ষমতার প্রভাব বিস্তার করার সেখানে জন্য তারা অস্ত্রের ব্যবহার হয়েছে, এটা বিভিন্ন সংগঠনের মাধ্যমে এসেছে। এবং খুব সহজে কিন্তু তারা দেশে যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করছে সেগুলো খুব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকে না, নেই এমনগুলো অস্ত্র কিন্তু তারা ব্যবহার করছে। এইসব অস্ত্র আসলে যোগান বা এইসব মানুষের কাছে অস্ত্রটি কিভাবে এত অ্যাভেলেবেল হলো, চাইলে কি অস্ত্র দিয়ে রাস্তার মধ্যখানে চাইলে আপনাকে শুট করে চলে যেতে পারতেছে, তাহলে এই ঘটনাটায় আসলে কারো জীবনের নিরাপত্তা আছে কিনা সেইটা তো সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম, নির্বাচন প্রার্থী যেখানে দিনে দুপুরে রাস্তার মাঝখানে হত্যা উদ্দেশ্যে মেরে ফেলা হচ্ছে, সেখানে সাধারণ মানুষের কথা তো এখানে কোনো বলার প্রশ্নই আসে না। তাহলে কি আপনি মনে করছেন এমন পরিস্থিতিতে আসলে নির্বাচন কি হবে নাকি হবে না সেটাই? এটা আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করলে উনি ভালো জবাব দিতে পারবেন। দর্শক, আজকের বাংলা ও নিউজ টুডের আজকের এই মুক্ত আলোচনার শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক, আর কোনো সন্তান পিতৃহারা হোক, আর কোনো মব কালচার হোক, আর কোনো পত্রিকা অফিসে অগ্নিকাণ্ড হোক। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।